আর তাদের মধ্যেই ছিলেন এই মাসুদ আজাহার। আসলে এই অপহরণের নেপথ্যে ছিল মাসুদের ভাই আবুল রইফ আসগরের হাত। যাত্রী সেজে 5 জন ওই বিমানে ছিল এবং সুযোগ বুঝে মুখোশ খুলে ফেলে তারা। যে 5 জন হাইজ্যাক করেছিল তারা সবাই ছিল পাকিস্তানি নাগরিক। তাদের নাম ইব্রাহিম আতহার, আখতার শহীদ, সানি আহমেদ, কাজী জহুর মিস্ত্রি এবং সাকির। ভারতীয় নাগরিকদের প্রাণের বিনিময়ে সেদিন মাসুদকে বাধ্য হয়েই ছাড়তে হয়। এরপর মাসুদ পাকিস্তানে ফিরে গিয়ে 2000 সালের শুরুতেই গড়ে তোলে তার নতুন সংগঠন জৈশে মোহাম্মদ। এই সংগঠনটি গড়ে ওঠে মূলত হরকত উল মুজাহিদিন থেকে ভেঙে আসা সদস্যদের নিয়ে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এই সংগঠনকে বারবার সমর্থন সহায়তা জুগিয়েছে। গত 2 দশক ধরে একের পর এক ভারতের নাশকতার উদাহরণ দেখলে আপনাদের রক্ত গরম হয়ে উঠবে। শুনবেন নাকি? শুনুন এই জৈশে মোহাম্মদের কাহিনী। 2001 সালের অক্টোবর মাসে জম্মু কাশ্মীরের বিধানসভা ভবনে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায় এই জৈশে মোহাম্মদ, যাতে অন্তত 38 জন প্রাণ হারান, আহত হন 80 জনেরও বেশি। এটি জৈশের প্রথম বড় হামলা ছিল। এরপর ঠিক ওই বছরই 3রা ডিসেম্বর নয়াদিল্লিতে ভারতের সংসদে হামলা চালায় এই জৈশে মোহাম্মদ আর লস্করে তৈবার সন্ত্রাসীরা। স্বরাষ্ট্র মন্ত্রকের ট্যাগ লাগানো গাড়ি নিয়ে সংসদে প্রবেশ করে 5 জঙ্গি। তাদের হামলায় নিহত হন 6 জন দিল্লি পুলিশ কর্মী, 2 জন সংসদ নিরাপত্তা কর্মী এবং 1 জন মালি। তবে খতম হয় শেষ পর্যন্ত ওই 5 জঙ্গিও। এরপর 2016 সালের 2রা জানুয়ারি কালাশনিকভ রাইফেল এবং গ্রেনেড নিয়ে পাঞ্জাবের পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলা চালায় 4 জন জৈশের জঙ্গি। 7 জন ভারতীয় নিরাপত্তা কর্মী নিহত হয়েছিলেন ওই হামলায়। পরে জঙ্গি সংগঠনটি এই হামলার দায় স্বীকার করে। এরপর ওই একই বছরের 18ই সেপ্টেম্বর ফের জৈশের 4 জন জঙ্গি জম্মু ও কাশ্মীরের উরিতে ভারতীয় সেনা ব্রিগেডের সদর দপ্তরে হামলা চালায়। 3 মিনিটে জঙ্গিদের 17টি গ্রেনেড আঘাতে 17 জন ভারতীয় সেনা মারা যায়। এরপরেই ভারত পাল্টা জবাব হিসেবে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালায়। এরপর 2019 সালের 14ই ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনার কনভয়ে হামলা চালায় জৈশের এক আত্মঘাতী বোমারু। 78টি গাড়ির একটি CRPF এর কনভয়ে হামলা চালানো হয়েছিল সেদিন। নিহত হয়েছিল 44 জন CRPF কর্মী। জৈশে মোহাম্মদের সোশ্যাল মিডিয়ায় এই হামলায় দায় স্বীকার করে একটি ভিডিও প্রকাশ করেছিল সেই সময়। এরপর পাল্টা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বালাকোটে বিমান হামলা চালিয়েছিল ভারত। এছাড়াও 2014-15 সালে কাঠুয়া, সাম্বা, হান্দওয়ারা এবং পুলওয়ামায় পুলিশ স্টেশন এবং সেনা শিবিরেও হামলা চালায় এই জৈশে মোহাম্মদ। আর সবচেয়ে হাস্যকর বিষয়টি কি জানেন? পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে 2002 সালে জৈশকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। অথচ আজকের এই চিত্র ঠিক কি বার্তা দিচ্ছে? আর কতবার এই পাকিস্তানের মুখ পুরবে, মুখোশ খুলবে? পাকিস্তানের জঙ্গিদের 20 দাঁত ভেঙে দিতে এবার কিভাবে তৈরি হচ্ছে ভারত জানেন? পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে 2002 সালে জৈশে মোহাম্মদকে নিষিদ্ধ ঘোষণা করলেও বাস্তব চিত্র ছিল একেবারেই ভিন্ন। বহলপুরের মাদ্রাসা, মসজিদ, এমনকি সেনা ছাউনি সংলগ্ন এলাকাতেও সংগঠনটি কার্যকলাপ চলতে থাকে। বারবার আন্তর্জাতিক চাপ এলেও পাকিস্তান প্রশাসন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ কখনো কোনোদিনই নেয়নি। বরং বহু সময় দেখা গেছে জৈশের নেতাদের নিরাপত্তা দিচ্ছে ওই পাক সেনারা। ঠিক যেমনটা দেখা যাচ্ছে সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওটিতে। অন্যদিকে এই মোস্ট ওয়ান্টেড জঙ্গি মাসুদ আজহার নিজেও বছরের পর বছর ধরে আত্মগোপন করে রয়েছে। অবশ্যই তা ওই পাকিস্তানের মদতেই। মাস কয়েক আগেই পাকিস্তানি রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো জারদারি দাবি করেছিলেন যে ইসলামাবাদ মাসুদ আজহারের অবস্থান সম্পর্কে নাকি অবগত নয়। এছাড়াও বলেছিলেন যে ভারত যদি আজহারের অবস্থান সম্পর্কে তথ্য দেয় তবে পাকিস্তান তাকে আনন্দের সঙ্গে গ্রেপ্তার করবে।
আর তার কিছুদিন পরেই এই মাসুদকে দেখা গিয়েছিল পাকিস্তানের ভেতরে। সম্প্রতি গোয়েন্দা সংস্থাগুলোর থেকে যে খবর পাওয়া যাচ্ছে তা থেকে জানা যাচ্ছে যে অপারেশন সিঁদুরের পর থেকে আজহারকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং তিনি জনসমক্ষে এই মুহূর্তে আসছেন না। জৈশের কর্মীরাই বারবার প্রশ্ন করছে যে কেন তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। বিঘ্ন ঘটছে তাদের সন্ত্রাসী কাজকর্মে। কর্মীদের আশ্বস্ত করার জন্য জৈশে মোহাম্মদের নেতৃত্ব আজহারের পুরনো ভিডিও এবং বক্তৃতাকে নতুন বলে প্রচার করছে। গোয়েন্দাদের অনুমান, বর্তমানে এই কুখ্যাত জঙ্গি পাকিস্তানি সেনাবাহিনীর কড়া নজরদারিতে ওই রাউলপিন্ডিতে বসে রয়েছেন। জৈশে মোহাম্মদের ওপর ঘনিষ্ঠ নজর রাখা নিরাপত্তা কর্তাদের দাবি আজহার এখন নিষ্ক্রিয় থাকলেও সে নাকি আবার ফিরে আসবে। তবে এবার যেহেতু অপারেশন সিঁদুরে তার ব্যক্তিগত ক্ষতি হয়েছে, তার ফলে কিছুটা সময় লাগবে। তবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে পাকিস্তানি সেনাবাহিনী এবং আইএসআই ওই মাসুদ আজহারকে যে সুরক্ষা দিতেই থাকবে, কারণ তারাই তো এখন তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। আইএসআই এর অঙ্গুলি হেলনেই বারবার ভারতকে রক্তাক্ত করেছে ওই জৈশে মোহাম্মদ। আর তাই সন্ত্রাসীদের বিষ দাঁত ভেঙে দিতে ধারে ভারে ক্রমশ শক্তিশালী হচ্ছে ভারত। পাকিস্তান যে দীর্ঘদিন ধরে সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ, সন্ত্রাসী প্রশিক্ষণ শিবির চালানো এবং প্রক্সি যুদ্ধের কৌশল নিয়ে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে ওঠার চেষ্টা করেছে, কাশ্মীরি উপত্যকা থেকে শুরু করে সীমান্ত ঘেঁষে গ্রামগুলোতে পাকিস্তানি জঙ্গি সংগঠনের নাশকতার চেষ্টা করেছে বহুবার। বিগত এক দশকে ভারত ধীরে ধীরে এমন এক অবস্থানে পৌঁছেছে যে সেখানে শুধু প্রতিরোধ নয়, সক্রিয়ভাবে এবার সন্ত্রাস মোকাবেলায় নিজেকে শক্তিশালী করে তোলার প্রয়োজন অনুভব করেছে। আর ঠিক সেই কারণেই আধুনিক প্রযুক্তি, দেশীয় উৎপাদন এবং আত্মনির্ভর উদ্যোগের সমন্বয়ে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা এখন এক অন্য উচ্চতায় পৌঁছেছে। এর মধ্যে সম্প্রতি যুক্ত হয়েছে ল্যাঞ্জা N3D এয়ার সার্ভিলেন্স র্যাডার। নিঃসন্দেহে বিষয়টি একটি বড় বিষয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কি এই ল্যাঞ্জা N র্যাডার? এই ল্যাঞ্জা N র্যাডার তৈরি করেছে ভারতের টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড এবং স্পেনের সংস্থা ইন্দ্র। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি তৈরি হয়েছে ভারতের মাটিতেই। প্রতিরক্ষা মন্ত্রকের মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত উদ্যোগের অন্যতম সফল ফলাফল এই ত্রিমাত্রিক নজরদারি ব্যবস্থা। 2020 সালে প্রায় 1280 কোটি টাকার চুক্তি অনুযায়ী নৌসেনার জন্য মোট 20টি এই ধরনের র্যাডার বানানো হয়েছে। ইতিমধ্যেই কর্ণাটকের টাটা কারখানায় তৈরি প্রথম র্যাডার নৌসেনার একটি যুদ্ধ জাহাজে বসানো হয়েছে। এই সাফল্য শুধু প্রযুক্তিগত নয়, বরং ওই পাকিস্তানের মতন দেশের তরফে আসা হুমকির মোকাবেলায় ভারতের প্রস্তুতিরও প্রতীক। এই র্যাডার আকাশে বহু ওপর থেকে শুরু করে একদম নিচে থাকা লক্ষ্যবস্তুকেও শনাক্ত করতে পারে। যুদ্ধ বিমান, ড্রোন, ক্রুজ মিসাইল, এমনকি শত্রুপক্ষের যুদ্ধ জাহাজ পর্যন্ত নজরে আনা সম্ভব এই ল্যাঞ্জা N এর মাধ্যমে। এর নজরদারির সীমা প্রায় 470 কিলোমিটার, অর্থাৎ সীমান্তের ওপারে পাকিস্তান থেকে উড়ে আসা যে কোনো হামলাকারী বিমানের গতিবিধি আগে ভাগেই ধরতে পারবে ভারতীয় নৌসেনা। এই ক্ষমতা কেবল নৌসীমান্তেই সীমাবদ্ধ থাকছে না, এর মাধ্যমে ভারতের প্রতিরক্ষা ঘাঁটি, কৌশলগত অঞ্চল এবং শহরগুলোকেও রক্ষা করা সম্ভব হবে। শুধু র্যাডারই নয়, ভারতের সামরিক শক্তি বৃদ্ধির প্রমাণ মিলেছে অন্য বিভিন্ন দিকেও। দেশীয়ভাবে তৈরি ব্রহ্মোস সুপারসনিক মিসাইল, আকাশ মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, আর্টিলারি গান ধনুষ, হালকা যুদ্ধবিমান তেজস সবই এখন ভারতীয় বাহিনীর নিয়মিত অস্ত্র ভাণ্ডারের অংশ।
এই প্রতিটি অস্ত্রই পাকিস্তানের সীমান্তে মোতায়েন করা হলে তার কার্যকারিতা বহুগুণ বেড়ে যায়। কাশ্মীর বা রাজস্থানের সীমান্তে অনুপ্রবেশ রুখতে সেনার হাতে এখন শুধু প্রচলিত রাইফেল নয়, ড্রোন প্রতিরোধ ব্যবস্থা, থার্মাল ইমেজার, সেন্সর ভিত্তিক নজরদারি ক্যামেরাও রয়েছে। পাকিস্তানের মাটিতে ঢুকে সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করার ক্ষমতা ভারতের আছে এবং সেই সক্ষমতা এখন আরও আধুনিক হচ্ছে। নৌসেনার ক্ষেত্রেও পাকিস্তান এখনো অনেক পিছিয়ে রয়েছে। করাচি বন্দর কেন্দ্রিক তাদের নৌ ক্ষমতা ভারতের বিশাল নৌবহরের সামনে তুলনামূলকভাবে একেবারেই যৎসামান্য। ভারতীয় নৌবাহিনী শুধু সাবমেরিন বা যুদ্ধ জাহাজই নয়, এখন নজরদারিতেও স্বনির্ভর হয়ে উঠেছে। ল্যান্সা ইন র্যাডার পাকিস্তানের নৌ চলাচল খতিয়ে দেখতে সক্ষম। ভারত মহাসাগরে পাকিস্তানি নৌসেনার কার্যকলাপ নজরদারির বাইরে থাকছে না। এখানেই শেষ নয়, ভারত প্রতিরক্ষা শিল্পকে রপ্তানিযোগ্য করছে। টাটা, লারসেন অ্যান্ড টিউব্রো, মাহিন্দ্রার মতন দেশীয় সংস্থা সক্রিয়ভাবে যুদ্ধ জাহাজ, র্যাডার, মিসাইল সিস্টেম তৈরি করছে। বিদেশি সহযোগিতায় প্রযুক্তি আসছে, কিন্তু উৎপাদন হচ্ছে একেবারে দেশীয় মাটিতে। ফলে পাকিস্তান যদি ভেবে থাকে ওই সন্ত্রাসীদের লালন পালন করে তাদের দিয়ে নিজেদের দেশের অস্তিত্ব টিকিয়ে রাখবে, আজকের ভারত সেই বিষ দাঁত সমূলে ভেঙে দিতে দুবার কিন্তু ভাববে না।